তো গুড ইভিনিং সবাইকে। শুরু করছি আমরা আজকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ রিভিশন টেস্টের যে কোশ্চেন সলভটা আমরা শনিবার করি, সেই শনিবারের ক্লাসটা আমরা শুরু করব। শনিবার সকালে এটা তোমাদের করে দেওয়া হতো, কিন্তু এখন পরপর পরীক্ষা পড়ে যাওয়ার জন্য শনিবারটা আর ফাঁকা পাওয়া যাচ্ছে না। তো আমরা অনলাইনে যেমন আগের দিন থেকে সলভ করার সিদ্ধান্ত নিয়েছি বা করে দিচ্ছি, সেরকম আজকেও তোমাদেরকে এইভাবেই আমরা সলভ করে দেবো অনলাইনেই। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, এখানে ভালোভাবে বুঝিয়ে আমি তোমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করবো ভালোভাবে বুঝিয়ে এর ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের কোশ্চেন সলভের যে ক্লাস। তো দেখো আজকে আমরা সলভ করব হচ্ছে তোমাদের গত 21-10-25-এ যে জীবন বিজ্ঞানের পরীক্ষাটা হয়েছে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের পরীক্ষাটা, অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন যে চ্যাপ্টারটার বা অধ্যায়টার নাম, সেই চ্যাপ্টারের যে পরীক্ষাটা হয়েছিল তার আজকে আমরা সলিউশনটা তোমাদেরকে করব। তো এখানে আমরা শুরু করি সলভটা। তো দেখো এক মিনিট, ঠিক আছে চল। তো দেখো আমরা শুরু করছি তাহলে আজকের ক্লাস। এখানে দেখো এর প্রথম যে আমাদের এমসিকিউ কোশ্চেন থাকে প্রথমে 5টা, সেই এমসিকিউ কোশ্চেনের প্রথম কোশ্চেন আমরা চলে আসি। তো কি দিয়েছে দেখো, দিয়েছে এখানে যে ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম কি। তো ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম কি বলো। এখানে আমরা সবাই জানি ঘোড়ার, যদি আমরা এবার তোমার পূর্বপুরুষের এটা দেখি, প্যাটার্নটা দেখি, আস্তে আস্তে বিবর্তনের ইতিহাসটা, তাহলে আমরা ঘোড়ার ইতিহাসে কি দেখতে পাবো বলো। ঘোড়ার কিভাবে পরিবর্তিত হয়েছে। ঘোড়ার আদিমতম পূর্বপুরুষকে বলো ইওহিপ্পাস, তাই তো। ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস। আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। ইওহিপ্পাস, ইওহিপ্পাস। হ্যাঁ, ঘোড়ার প্রথম পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস। তো তারপরে কি এসছে দেখো, ইওহিপ্পাসের পরে কে এসছে। ইওহিপ্পাসের পরে আমরা কাকে পাই, ইওহিপ্পাসের পরে পাই মেসোহিপ্পাসকে। মেসোহিপ্পাসকে, ঠিক আছে। ইওহিপ্পাসের পরে আমরা কাকে পাই, মেসোহিপ্পাসকে। ইওহিপ্পাসের হচ্ছে মেসোহিপ্পাস, লিখতে একটু টাইম লাগছে, কিন্তু তোমাদের বোঝানোর জন্যই লিখে দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ইওহিপ্পাসের পরে আসছে আমাদের মেসোহিপ্পাস। মেসোহিপ্পাসের পরে কে আসে বলো। মেসোহিপ্পাসের পরে আমরা জানি আসে মেরিচিপ্পাস। মেসোহিপ্পাসের পরে আসে আমাদের মেরিচিপ্পাস। মেরিচিপ্পাসের পরে কে আসে, প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাস, এটা মুখস্থ হবে, ঠিক আছে। প্লায়োহিপ্পাস, প্লায়োহিপ্পাসের পরে কি আসবে আমাদের। প্লায়োহিপ্পাসের পরে আমাদের আসে যে আধুনিক ঘোড়া, অর্থাৎ এখন আমরা যে ঘোড়া দেখতে পাই সেই ঘোড়া, অর্থাৎ ইকুয়াস, তাই তো। এরপরে আসে আমাদের ইকুয়াস। তো দেখো ঘোড়ার বিবর্তনের এই ধারাটা কিন্তু আমরা বইতে আগেও পড়েছি, আর এটা আমরা জানি। এটা হচ্ছে তোমার ঘোড়ার বিবর্তনের কিন্তু ধারা। তো প্রথমে কে আসে দেখো, ইওহিপ্পাস। ঘোড়ার বিবর্তনে প্রথমে কে আসে, ইওহিপ্পাস। তারপর কে আসে, মেসোহিপ্পাস। তারপর আসে আমাদের মেরিচিপ্পাস। তারপর আসে প্লায়োহিপ্পাস, অ্যান্ড সবার শেষে যেটা আমাদের আসে সেটা হচ্ছে তোমার হচ্ছে ইকুয়াস, ঠিক আছে, ইকুয়াস। তাও এখানে তাহলে কোশ্চেন অনুযায়ী কি হবে, ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম। তো এটা আমরা অবশ্যই কোনটায় দাগ মারবো বলো, অর্থাৎ এই ঘয়েরটা, এটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এখানে হচ্ছে ইওহিপ্পাস যে উত্তরটা তোমাদের আছে। তো দেখো চলে আসি পরের কোশ্চেনে। কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে। আমরা সবাই জানি কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন। ওপারিন হচ্ছে আমাদের কোয়াসারভেট তত্ত্বের, উনি হচ্ছেন প্রবক্তা। তো চলো পরের কোশ্চেনে। সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। যতবার স্টার দেবে ততবারই দেওয়া যায়, এতটাই গুরুত্বপূর্ণ। দুটো জিনিস, সমবৃত্তীয় অঙ্গ আর হচ্ছে সমসমস্থ অঙ্গ। তাই সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কি। তাহলে সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য জানতে গেলে আমাদের আগে জানতে হবে সমবৃত্তীয় অঙ্গ কাদেরকে বলবো, আর সমসমস্থ অঙ্গই বা কাদেরকে বলবো। সমবৃত্তীয় অঙ্গ কাদেরকে বলবো, তা যে সমস্ত অঙ্গগুলো উৎপত্তিগতভাবে আলাদা বা ভিন্ন, অর্থাৎ উৎপত্তিগতভাবে ভিন্ন, কিন্তু কি না তাদের কাজ কিন্তু একই।
এটা হচ্ছে আমাদের এই সমস্ত অঙ্গগুলোকে বলি আমরা সমবৃত্তীয় অঙ্গ। আর সমস্ত কাকে বলি? ঠিক এর উল্টোটা, অর্থাৎ যে সমস্ত অঙ্গগুলো উৎপত্তিগতভাবে একই কিন্তু কাজ আলাদা তাদেরকে কি বলি? সমস্ত অঙ্গ। অর্থাৎ উৎপত্তিগতভাবে একই কিন্তু কাজ আলাদা, এটা হচ্ছে সমস্ত অঙ্গ। তাহলে এখানে পড়েছে আমাদের সমবৃত্তি অঙ্গ। তাহলে সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য কি হবে? অবশ্যই এই ক্ষয়ের অপশনটা হবে, অর্থাৎ যে সমস্ত অঙ্গগুলো উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজ একই তারা কি? তারা হচ্ছে আমাদের সমবৃত্তীয় অঙ্গ। তারা হচ্ছে আমাদের সমবৃত্তীয় অঙ্গ। আর যদি সমস্ত বলতো তাহলে কি হতো? এই প্রথম উত্তরটা হতো, অর্থাৎ উৎপত্তিগতভাবে ভিন্ন এবং তোমার হচ্ছে না, প্রথমটা দুটোই ভিন্ন দিয়ে আছে, এটা হবে না। তোমাদের হচ্ছে এটা কোন উত্তরটা থাকতো? এটা যদি অপশন এরকম থাকতো যে উৎপত্তিগতভাবে একই কিন্তু কাজ ভিন্ন, তাহলে সেইটা হতো। ঠিক আছে, তো চলো আমরা পরের কোশ্চেনে চলে আসি। কি আছে? প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে? এটা তোমাদের অনেকবার করানো হয়েছে। এটা কিন্তু অস্থিযুক্ত মাছ না পড়ে অনেক সময় রুই মাছও দেয়, তো যে মাছই দিক, অর্থাৎ যে সমস্ত অস্থিযুক্ত মাছের পটকা আছে তাদের পটকার গ্যাস শোষণ করে কারা? এই কে কোন অংশ গ্যাস শোষণ করে এটা আমাদের অনেকবার তোমাদের পড়িয়েছে। এটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, রেটিয়া মিরাবিলিয়া বলে যে অংশটা থাকে ফুলকায়, এই পটকায়, সেইটা তোমাদের হচ্ছে গ্যাস শোষণ করে। এবার চলো পরের কোশ্চেনে কি আছে? পায়রার দেহে ফুসফুসের সঙ্গে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কতগুলো? পায়রার ফুসফুসের অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কতগুলো বলো? এটাও করানো হয়েছে, সব তোমাদের করানো কোশ্চেন দেওয়া ছিল। ঘয়েরটা অর্থাৎ 9টি। তাহলে পায়রার 9টি। ঠিক আছে, তাহলে পায়রার ফুসফুসে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কতগুলো? এটা হচ্ছে 9টি। তো চলো এবার পরের কোশ্চেনে, অর্থাৎ আমাদের শূন্যস্থান পূরণে। দেখো তো এখানে কি বলেছে শূন্যস্থান পূরণে? প্রথমটা, পায়রার চোখে ড্যাশ এর উপস্থিতির জন্য দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রখর হয়। অর্থাৎ পায়রার চোখে কি এমন উপস্থিত থাকে যার জন্য এর দৃষ্টিভঙ্গি এদের খুব প্রখর হয়? তো কি উপস্থিত থাকে বলো? এটা হচ্ছে, মনে রাখবে, পেকটিন। ঠিক আছে, পেকটিন নামে এক ধরনের জিনিস এদের চোখে উপস্থিত থাকে, যার জন্য কি হয়? এদের দৃষ্টিশক্তি অত্যন্ত তোমার হচ্ছে কি প্রখর হয়। ঠিক আছে, পেকটিন নামে তোমার এক ধরনের জিনিস উপস্থিত থাকে। দাঁড়াও, এটাকে আচ্ছা এইখানেই বসিয়ে দিই, তাতে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, চলো একদম ঠিকঠাক সাইজে বসে গেছে। ঠিক আছে, দেখো তাহলে পায়রার চোখে পেকটিনের উপস্থিতির জন্য কি হয়? এদের দৃষ্টিশক্তি কি হয়? অত্যন্ত প্রখর হয়। ঠিক আছে, মনে থাকবে। তো চলো পরের কোশ্চেনে চলে আসি। কি দিয়েছে? আধুনিক ঘোড়ার খুর হলো, অর্থাৎ ঘোড়ার পায়ে যে খুরটা, মানে ওই যে কালো রঙের অংশটা দেখতে পাওয়া যায়, যেটা খুব আমাদের যেটা নখের মতো জিনিস, ওদের হচ্ছে খুরটা এরকম নখের মতো জিনিস এবং অত্যন্ত শক্ত হয়। ওর উপরে ভর করি ওরা অত্যন্ত তীব্র বেগে ছুটতে পারে। সেই বুঝতে পারছো আশা করি কোনটা? ঘোড়ার পায়ের একদম তলায় যে অংশটা থাকে সেই কালো অংশটাকে বলা হয় খুর। সেই ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। অর্থাৎ জানতে চাইছে, আমরা তো ঘোড়ার বিবর্তনের ওখানটা যদি ভালো করে পড়ো তাহলেই জানবে, ঘোড়ার পূর্বপুরুষদের কিন্তু খুর ছিল না, পায়ে 3টে আঙুল ছিল। সেই আঙুলগুলো আস্তে 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 পরিণত হয়ে খুরে পরিণত হয়েছে। তাহলে এখানে জানতে চাইছে সেই আঙুলটা যে খুরে পরিণত হয়েছে, কত নম্বর আঙুলটা হচ্ছে খুরে পরিণত হয়েছে? তো এটা কোন আঙুলটা পরিণত হয়েছে বলো? ওদের 3 নম্বর আঙুলটা বা মাঝের আঙুলটা হচ্ছে খুরে পরিণত হয়েছে। তাহলে আমরা কি লিখে নিই এখানে? সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর আঙুলটা। ড্যাশ নম্বর দেওয়া ছিল 3 নম্বর, বা এটাকে ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি তোমাদের, মধ্য আঙুল। ঠিক আছে, তোমাদের মধ্য আঙুল, হ্যাঁ মধ্য আঙুল। ঠিক আছে, দেখো এখানে তো আমি লিখে দিলাম তোমাদের, এটা হচ্ছে তাহলে কি হবে? ঘোড়ার 3 নম্বর আঙুল বা মাঝের আঙুলটা, মানে মধ্য আঙুলটা, ঘোড়ার পূর্বপুরুষদের এই মাঝের আঙুলটা কি হয়েছে? আধুনিক ঘোড়ার পায়ের খুরে পরিণত হয়েছে। তো চলো পরের কোশ্চেনে চলে আসি, আশা করি এটা সবার পরিষ্কার হয়েছে। 3 নম্বর কোশ্চেনে কি আছে দেখো? একটি কোলয়েড জাতীয় ড্যাশ একটি কোলয়েড জাতীয় পদার্থ যাকে প্রথম জীবকোষ বলা হয়। তো এটা আশা করি যারা পড়েছো তারা সবাই জানো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই চ্যাপ্টারটা একদম শুরুতেই আছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে কোয়াসারভেট। কোয়াসারভেট হচ্ছে একটা
কোলয়েড জাতীয় পদার্থ যাকে কি বলা হয়, প্রথম জীবকোষ বলা হয়। আর এমনিও যারা এই কোশ্চেনটা করেছো যে প্রথম জীবকোষ কাকে বলা হয় সেটা জানলেও একই উত্তর হচ্ছে কোয়া সার্ভেট। ঠিক আছে, কোয়া সার্ভেট। কোয়া সার্ভেট, ঠিক আছে। কোয়া সার্ভেটকে কিন্তু বলা হয় কি, কোয়া সার্ভেটকে বলা হয় পৃথিবীর আমাদের কি বলা হয়, প্রথম জীবকোষ বলা হয়। কোয়া সার্ভেটকে কি বলা হয়, প্রথম জীবকোষ। তো হয়ে গেল আমাদের তাহলে 3টে শূন্যস্থান পূরণ। ভালো করে ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ফুল সলিউশন আমি যতটা সম্ভব ভালো করে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার। তাও যদি বুঝতে না পারো কোনো কোশ্চেন আমাকে কিন্তু পরে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো চলে আসি আমরা এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানোয়। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোয় চলে আসি। আমাদের 3টে করে থাকে, তার মধ্যে প্রথম দুটো বা যে কোনো দুটোর তোমার দুটো করে অপশন থাকে, আর একটাই অপশন থাকে, যাতে তোমরা সবাই পারো। আমি আগের দিনও বলেছি, সবসময় বলি। তো দেখো তাহলে আজকে কি কি আছে দেখি বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রথম কি আছে দেখো, এখানে লেখা আছে হট ডাইলিউট স্যুপ। হট ডাইলিউট স্যুপের সাথে কোনটা যাবে? তাহলে হট ডাইলিউট স্যুপের সাথে সমবৃত্তি অঙ্গ যাবে না, এর সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। মৌমাছির নাচের সঙ্গেও কোনো সম্পর্ক নেই, সমস্ত অঙ্গের সঙ্গে কোনো সম্পর্ক নেই, উটের দেহতাপ নিয়ন্ত্রণের সাথেও কোনো সম্পর্ক নেই। একটার সঙ্গেই খালি সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি, হট ডাইলিউট স্যুপের। সেটা কার সাথে? সেটা হচ্ছে এই লাস্ট অপশনটার সাথে, এইটার সাথে একমাত্র দেখতে পাচ্ছি সম্পর্ক। অর্থাৎ বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল হচ্ছে কি আমাদের হট ডাইলিউট স্যুপ বলা হয়। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে পরেরটায় চলে আসি। পরেরটা কি বলেছে দেখা যাক এবার। পরেরটা বলেছে বাদুড় আর পাখির ডানা এইটা গোলাবে। কোন দুটোর মধ্যে গোলাবে? সমবৃত্তীয় অঙ্গের মধ্যে গোলাবে, আর সমস্ত অঙ্গের মধ্যে গুলিয়ে যাবে। তো বাদুড়ের ডানা, বাদুড় আর পাখির ডানা কি হবে? বাদুড় আর পাখির ডানা কিন্তু আমাদের হচ্ছে, বলো, এটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। বাদুড় আর পাখির ডানা হচ্ছে সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, অর্থাৎ আমি একটু আগেই বললাম, তাহলে সমসংস্থ অঙ্গ কাদেরকে বলবো? উৎপত্তিগত হবে, এটা ছিল সমবৃত্তীয় অঙ্গের প্রশ্ন, তাহলে সমসমস্তের উল্টোটা হবে। তাহলে সমস্ত অঙ্গ কাদের বলবো? যারা উৎপত্তিগত হবে একই কিন্তু কাজ আলাদা। তাহলে অর্থাৎ বাদুড়ের ডানা আর পাখির ডানা এরা কিন্তু উৎপত্তিগত হবে একই, কিন্তু এদের কাজ আলাদা। ডানা শুনে মনে হচ্ছে দুজনেই উঠতে সাহায্য করে, কিন্তু না, বাদুড়ের ডানা শুধু বাদুড়কে উঠতে সাহায্য করে না, তার সাথে আরো কিছু ওর কাজ আছে যেগুলো পাখির ডানার থেকে আলাদা, কিন্তু এরা উৎপত্তিগত ভাবে একই। ঠিক আছে, বাদুড়ের গঠনটা দেখলেই বুঝতে পারবে পাখির ডানা আর বাদুড়ের ডানা কিন্তু এক কাজ করে না, কিন্তু এরা গঠনগত ভাবে একই, তাই এদেরকে বলা হয় সমসংস্থ অঙ্গ। তাহলে কিন্তু এখানে সমবৃত্ত অঙ্গটা হবে না, এটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, তো চলো পরেরটায় চলে আসি। কি লেখা আছে? শারীরবৃত্তীয় অভিযোজন। এইটাও তোমাদের গোলাবে। শারীরবৃত্তীয় অভিযোজনে এটা খুব একটা কিন্তু গোলানোর কথা নয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। শারীরবৃত্তীয় অভিযোজনের জন্য দুটো অপশন দেওয়া আছে, মৌমাছির নাচ আর উটের দেহতাপ নিয়ন্ত্রণ। তো এটা যদি একটু মাথা ঠান্ডা করে ভাবো তাহলেই বুঝতে পারবে যে শারীরবৃত্তীয় অভিযোজন কিন্তু কোনটা হবে। শারীরবৃত্তীয় অভিযোজন হবে এইটা, অর্থাৎ উটের দেহতাপ নিয়ন্ত্রণ। কেন উটের দেহতাপ নিয়ন্ত্রণ শারীরবৃত্তীয় অভিযোজন হবে? কারণ উট তার নিজের যে দেহের তাপকে নিয়ন্ত্রণ করতে পারে, এই যে ক্ষমতাটা, এটা হচ্ছে এর একটা শারীরবৃত্তীয় কার্যকলাপ হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। কিন্তু মৌমাছির নাচ এইটা কি? মৌমাছির নাচ কিন্তু এটা নয়, এই শারীরবৃত্তীয় নয়। মৌমাছি কিন্তু নিজে থেকে ইচ্ছা মতো এ করে না, ওটা ওদের কি ধরনের অভিযোজন বলো? শারীরবৃত্তীয় নাচ হচ্ছে ওদের আচরণগত অভিযোজন। আচরণগত অভিযোজন। ঠিক আছে, শারীরবৃত্তীয় নাচ হচ্ছে মৌমাছির আচরণগত অভিযোজন। ঠিক আছে, শারীরবৃত্তীয় নাচ হচ্ছে মৌমাছির কিন্তু আচরণগত অভিযোজন, এটা কিন্তু শারীরবৃত্তীয় অভিযোজন নয়। অর্থাৎ তোমার হচ্ছে কি না, মৌমাছি কিন্তু মানে এটা নিজেদের ইচ্ছা মতো এটা করতে পারে না, ওটা খাবারের সন্ধান পেলে ওদের অটোমেটিক ওই নাচটা হয়ে যায়। ঠিক আছে, তাই এটা হচ্ছে আচরণগত অভিযোজন। তো আশা করি এখানটা ক্লিয়ার হয়েছে। তো চলো চলে আসি আমাদের পরের যেগুলো ছিল। পরের যেটা তোমাদের ছিল হচ্ছে সত্য মিথ্যা নির্বাচন, যেটা আমাদের থাকে। তো প্রথমে সত্য মিথ্যা নির্বাচনে কি নির্বাচন করতে দিয়েছে আমাদেরকে? তো প্রথম যেটা আছে দেখো, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। এটা কি ঠিক বলেছে? এটা একদম সঠিক কথা বলেছে।
প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। একদমই ঠিক, ডারউইনের বিবর্তন আমরা খুললে অবশ্যই তত্ত্বগুলোর মধ্যে প্রথম যে তত্ত্বটা পাই সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, অর্থাৎ বা প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। এটা বিবর্তন তত্ত্বের একদমই মূল প্রতিপাদ্য, এটা একদম সঠিক কথা। তো দেখি পরেরটা কি বলেছে। পরেরটা বলছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। না, এটা কিন্তু মিথ্যে কথা বা ভুল বলেছে। নিষ্ক্রিয় অঙ্গসমূহ কখনোই অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না। নিষ্ক্রিয় অঙ্গসমূহ তাহলে কোন ধরনের বিবর্তনকে তোমার নির্দেশ করে? এটা হচ্ছে তোমার হচ্ছে এই এটা তোমার কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা হচ্ছে অপসারী বিবর্তনকে নির্দেশ করে। তাহলে অভিসারী বিবর্তনকে নিষ্ক্রিয় অঙ্গ তো নির্দেশ করে না, তাহলে কারা নির্দেশ করে? এটা করে তোমার সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে, সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ তোমার কি করে? সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে এখানে অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, নিষ্ক্রিয় অঙ্গ করে না। অভিসারী বিবর্তনকে কারা নির্দেশ করে? সমবৃত্তীয় অঙ্গ নির্দেশ করে। তো চলো পরেরটায় চলে আসি। পরেরটা কি আছে দেখো, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের কারণটি হলো এদের কুঁজে জল সঞ্চিত থাকে। অর্থাৎ এখানে বলতে চাইছি, আমরা কি জানি মরুভূমিতে উট দীর্ঘদিন যাত্রা করে, সেই দীর্ঘদিন যাত্রা পথে সে রোজ জল পায় না, কিন্তু যখন পায় অনেকটা খেয়ে নেয়। তো সেই জলটা তাকে ধরে রাখতে হবে শরীরে। সেই উটের জলটা ধরে রাখার জন্য তার অনেকগুলো কৌশল আছে, যার মধ্যে প্রথম হয় তাদের মানে লোহিত রক্তকণিকার একটা অদ্ভুত সুন্দর আকার, অর্থাৎ ডিম্বাকৃতি আকার। এছাড়াও তাদের পুঁজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের ছোটবেলা থেকেই যেটা বাড়িতে বলা হয় বা বাচ্চাদের বলা হয় যে পুঁজটায় জল থাকে, এটা কিন্তু একদমই নয়। তোমরা এইটাও পড়েছো, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য ওদের কুঁজে কিন্তু জল থাকে না। তাহলে কুঁজে কি থাকে জলের পরিবর্তে? এটা এইটাও পড়েছো। জলের পরিবর্তে কি থাকে বলো? ওখানে ফ্যাট থাকে বা স্নেহ পদার্থ থাকে, ফ্যাট থাকে, ঠিক আছে, ফ্যাট থাকে। উটের কিন্তু কুঁজেতে জল থাকে না, তার বদলে কি থাকে? ফ্যাট থাকে। তো এই ফ্যাটটা কি করে? উটের এই যে ফ্যাটটাই কিন্তু হচ্ছে কি করে? উটের এই তোমার হচ্ছে অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য ওকে সাহায্য করে। মানে অতিরিক্ত জল যাতে শরীর থেকে বেরিয়ে না যায়, এই জন্য হচ্ছে সহায়তা করে, এই ফ্যাটটা ওকে সাহায্য করে, ঠিক আছে। এমনিও তোমাদের আমি আগেও পড়ানোর সময় বলেছিলাম, দেখবে যদি কোনো স্থূলকায় ব্যক্তির কোনো সমস্যা হয়, অসুখে পড়েন বা হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, তিনি হাসপাতালে ভর্তি আছেন, 2 দিন 3 দিন 4 দিন কিছু খেতে পাচ্ছেন না, তার কিন্তু শরীরের সেই রকম ভেঙে পড়াটা হবে না। তো সেই পরিস্থিতিতে একটা যদি রোগা মানুষ কয়েকদিন না খেতে পেয়ে, মানে খেতে পারছে না, তার এমন শরীর খারাপ, তার কিন্তু শরীর আরো দুর্বল হয়ে ভেঙে পড়বে। কিন্তু একজন মোটা মানুষ অতটা ভেঙে পড়বেন না। তার কারণ হচ্ছে ওই রকম অসুবিধার সময়টা, অর্থাৎ যখন তিনি বাহ্যিক খাদ্য গ্রহণ করতে পারছেন না, সেই সময়টা তাকে কি করা হয়, মানে তিনি প্রয়োজনীয় জলের যোগানটা শরীরে কিভাবে পান? সেটা হচ্ছে ওনার ফ্যাট থেকে পান, বা তোমার হচ্ছে প্রোটিন বা তোমার খাদ্যের যোগানটা কি করে আসে? হচ্ছে তোমার হচ্ছে ওনার শরীরের ওই যে চর্বি বা ফ্যাট, যে স্নেহ পদার্থগুলো আছে, সেখান থেকে কিন্তু ওনার শরীরে উনি প্রয়োজনীয় এটা পুষ্টি রসটা কিছুটা হলেও উনি সাপোর্ট পান, যেটা কিন্তু যদি রোগা কোনো ব্যক্তির হয়, তিনি অতটা ওই সাপোর্টটা পাবেন না, ঠিক আছে। তো উটের ক্ষেত্রে এটা হয়। উটের ক্ষেত্রে যে অতিরিক্ত জলটা ওদের যে নষ্ট যাতে না হয়, দেহে সঞ্চিত থাকে, তার জন্য এদের পুঁজ একটা খুব গুরুত্বপূর্ণ কি করে ভূমিকা পালন করে, ঠিক আছে। চলো পরের দাগের গুলো চলে আসি, যে এক কথায় উত্তর দাও। তো দেখো এক কথায় উত্তর দেওয়া চলে এসো। এখানে দেওয়া আছে কি দেখো, ওয়াগল নৃত্য কি? এটা তোমাদের বইতে, সববার বইতে আছে, এটা আলাদা করে আমি আর বলছি না। ওয়াগল নৃত্য কি? ওয়াগল নৃত্য হচ্ছে মৌমাছিরা, আমরা জানি যখন ওরা খাবারের সন্ধান পায় তখন ইংরাজির 8 অক্ষরের মতো একটা স্টাইলে নাচতে থাকে,
ঠিক আছে, এই নাচটার কারণে কি হয়, মৌচাকের বাকি মৌমাছিরা জানতে পারে যে ওরা খাবারের, শ্রমিক মৌমাছিরা যারা খাবারের সন্ধানে গিয়েছিল তারা খাবারের সন্ধান পেয়েছে। তাও আমি তোমাদের এখানে খুব ভালো করে দিয়ে দিয়েছি ওয়াগল নৃত্য কি। দেখো তোমাদের এই নোটটা আমি আগের দিনের মতো দিয়ে দেবো, এখানে দিয়ে দেওয়া আছে ওয়াগল নৃত্য কিন্তু ওয়াগলেড নৃত্য বলা হয়। ঠিক আছে, তো এই ওয়াগল নৃত্য বা ওয়াগলেড নৃত্যটা কি, দেখো এই ওয়াগল নৃত্য বা ওয়াগলেড নৃত্যটা কি, এটা হচ্ছে এই যে যেটা বললাম তোমাদের মৌচাক থেকে খাদ্যের অবস্থান, এটা কিন্তু মনে রাখবে যদি 100 মিটারের বেশি হয় তার সংকেত প্রদানের জন্য ইংরাজি 8 অক্ষরের মতো ওরা নাচতে থাকে, 8 অক্ষরের মতো নৃত্য প্রদর্শন করে, একে ওয়াগল নৃত্য বা ওয়াগলেড নৃত্য বলা হয়। ঠিক আছে, ওয়াগল নৃত্য বা ওয়াগলেড নৃত্য বলা হয়। 1 নম্বরে তোমাদের এখানে পড়েছে, তোমাদের এখানে এটা খালি 1 নম্বরের পড়েছে দেখতেই পাচ্ছ, জাস্ট এইটুকু লিখলেই হবে। তবু যদি এটা তোমাদের বড় কোশ্চেন দেয় ডিটেলসের জন্য আমি পরের পাতায় কিছুটা দিয়ে দিয়েছি। এই যে সূর্যের কোণের সাপেক্ষে ওরা নির্দিষ্ট প্রক্রিয়া নাচে, মৌচাকের বাম দিকে 120 ডিগ্রির কোণে কোণ করে এরা নাচলে বোঝা যায় খাদ্যের উৎস মৌচাকের বাম দিকে 120 ডিগ্রি কোণে অবস্থিত। ছোট্ট জীব হতে পারে কিন্তু ওদের একটা মানে সিগন্যাল পদ্ধতি বা ওদের যোগাযোগ পদ্ধতি, তথ্য আদান প্রদানের পদ্ধতিটা কিন্তু অনেক উন্নত। তো এটা তোমরা পড়লেই বুঝতে পারবে। তো চলো পরের কোশ্চেন চলে আসি, কি আছে, মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম কি, মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম কি, আমাদের আগে একবার এই কোশ্চেনই হয়ে গেছে। তো কি হবে বলো, মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম কি হবে, পটকা। ঠিক আছে, মাছের প্লবতা নিয়ন্ত্রণ কে করে, পটকা করে। ঠিক আছে, পটকা, তাহলে মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি, পটকা। তো চলে আসি পরের কোশ্চেনে, পটকার কাজটা কি, পটকা মাছকে জলের, পটকার কাজটা পড়লেই দেখতে হবে ওখানে লেখা আছে যে প্লবতা কি করে, মাছকে জলের স্তর চেঞ্জ করতে সাহায্য করে। তার মানে কি, প্লবতার সঙ্গে খেলা করতে অর্থাৎ প্লবতাটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে জলে, এটা হচ্ছে পটকা। তো চলো দেখো 3 নম্বর কোশ্চেনটা কি আছে, মানব দেহের খাদ্য নালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি। এটা সবাই আমরা আশা করি জানি, যে আমরা যেহেতু মানুষ তাই আমরা জানি যে আমাদের দেহে কিন্তু একটা এখনো তোমার হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ আছে যেটা কোনো কাজ নেই, কিন্তু সেইটা যদি একবার বিগড়ে যায়, মানে যদি পেকে যায় বা ফুলে যায়, তাহলে কিন্তু তোমার একবারে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে, সঙ্গে সঙ্গে ওটাকে অপারেশন করতে হয়। তো আমরা এটা সবাই জানি, এটা কি হবে বলো, অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স, এটা কি হবে, অ্যাপেন্ডিক্স। তো এই অ্যাপেন্ডিক্স অঙ্গটা কিন্তু এখন আমাদের আর কোনো কাজে লাগে না, তাই এটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হচ্ছে। তো অ্যাপেন্ডিক্স অঙ্গটা কিন্তু আগে আমাদের আদিম মানুষদের, পূর্বপুরুষদের কিন্তু কাজে লাগতো। কি কাজে লাগতো, অ্যাপেন্ডিক্স যে অঙ্গটা, এই অঙ্গটা কি করতো, শাক জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করতো। শাক জাতীয় যে খাদ্য ছিল অর্থাৎ সবুজ খাদ্য, সেই খাদ্যগুলোকে পরিপাকে এই অ্যাপেন্ডিক্স সহায়তা করতো। ঠিক আছে, এখন এটার আর কোনো কাজ নেই, কিন্তু এই বিগড়ে গেলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। তো দেখো পরের কোশ্চেনে চলে আসি, যে পরের কোশ্চেন কি আছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চরণ এই তত্ত্বের প্রবক্তাকে, এটা অবশ্যই আশা করি সবাই জানো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ এটা কে বলেছিলেন, এটা বলেছেন কে, বিজ্ঞানী দ্য জাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক। বিজ্ঞানী নিচ্ছে না, বিজ্ঞানী ল্যামার্ক। ঠিক আছে, বিজ্ঞানী ল্যামার্ক। ঠিক আছে, সব কটার কি লোড থাকে না, এই জন্য আলাদা করে একটু লিখে নিতে হয়, এক একটা লিখলেই সঙ্গে সঙ্গে হয়ে যায়, দেখ একটা ঝামেলা করে। ঠিক আছে, তো দেখো এখানে জাস্ট খালি কি লিখবে, পুরো নাম লেখার দরকার নেই, খালি লিখবে বিজ্ঞানী ল্যামার্ক। ঠিক আছে, চলো পরের কোশ্চেন চলে আসি, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর
ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো যায়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু হয়তো তোমাদের কাছে একটু আনকমন লাগতে পারে। ঠিক আছে, তো এর উত্তরটা কি হবে এটা মনে রাখবে। এর উত্তরটা হচ্ছে তোমার রিক্যাপিচুলেশন থিওরি। আমি আস্তে আস্তে লিখে দিচ্ছি, অবশ্যই খাতায় লিখে নেবে কিন্তু। recapitulation তত্ত্ব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি হবে বলো, রিক্যাপিচুলেশন তত্ত্ব। আচ্ছা নিচেটাতে আমি করে দিচ্ছি, এখানে রইলো, এটা তোমার রিক্যাপিচুলেশন তত্ত্ব। তাহলে বিভিন্ন প্রাণীদের ভ্রূণের যে তুলনামূলক আলোচনা, সেটা তোমার আলোচনা থেকে কোন তত্ত্বে আমরা পৌঁছতে পারি বা বিজ্ঞানীরা পৌঁছতে পারেন, এটা হচ্ছে রিক্যাপিচুলেশন তত্ত্বে আমরা পৌঁছতে পারি। তো ঠিক আছে, দেখো পরের কোশ্চেনে তাহলে কি আছে। পরের কোশ্চেন হচ্ছে শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়, বা শিম্পাঞ্জিরা কিভাবে বাদামের এই শক্ত খোলাটাকে ভেঙে খায়। তো এটা শর্ট কোশ্চেন, এটা কি হবে, এটা হচ্ছে তোমার হচ্ছে কি হবে, এই যে সঠিক উত্তর এখানে দিয়ে আছে। কাঠ বা পাথর দিয়ে হাতুড়ির মতো বাদামের খোলা ভেঙে ওরা খায়। ঠিক আছে, কোনো শক্ত জিনিস মানে কাঠ বা পাথর দিয়ে বাদামের খোলাটা হাতুড়ির মতো করে ঠুকে ভেঙে নেয়, নিয়ে খায়। এটা কিন্তু ওদের একটা অভিযোজনের কিন্তু অবশ্যই অংশ। তো চলো বড় কোশ্চেনে চলে আসি। শর্ট কোশ্চেন গুলো সবই হয়ে গেল মোটামুটি, আশা করি যতটা সম্ভব ভালোভাবে চেষ্টা করেছি বোঝানোর, কিন্তু তাও যদি কিছু অসুবিধা থাকে কিন্তু অবশ্যই বলবে। তো দেখো পরের কোশ্চেন চলে আসি। ক্যাকটাস বা জেরোফাইট উদ্ভিদের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণ সহ লেখো। ক্যাকটাস বা জেরোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য কি কি, চল দেখো এখানে আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। এই যে ক্যাকটাসের বিভিন্ন, ক্যাকটাস বা জেরোফাইট উদ্ভিদ একই কথা। তো ক্যাকটাস বা জেরোফাইট উদ্ভিদের বিভিন্ন তোমার হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যগুলো, পেনটা একটু মোটা করি। হ্যাঁ, এই ক্যাকটাস বা বিভিন্ন জেরোফাইট উদ্ভিদের আচরণগত বৈশিষ্ট্য সমূহ দেখো এখানে দিয়ে দেওয়া আছে। তাই কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য? এই অভিযোজনগত বৈশিষ্ট্য কিন্তু দু ধরনের হয়। একটা কি হয় অঙ্গ সংস্থানিক অভিযোজন, আর একটা কি হয় আমরা জানি শারীরবৃত্তীয় অভিযোজন। ঠিক আছে, তো এই অঙ্গ সংস্থানিক অভিযোজনে কি কি আছে, মূল, কাণ্ড, পাতা বা ফুল বা বীজ। এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, অসুবিধা নেই। তো কিন্তু ভিডিওটা না দেখলে কোন কোশ্চেনটার কোনটা উত্তর বুঝতে পারবে না। ঠিক আছে, এখানটা তোমরা ডিটেলসে পড়ে নেবে, যতটা মনে থাকবে কিন্তু একটু ঠিক করে লিখবে। আচ্ছা, শারীরবৃত্তীয় অভিযোজনে কি কি আছে দেখো। ক্যাকটাসে উৎপন্ন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি পরিমাণে কোষ প্রাচীর নির্মিত ব্যবহৃত হয়, উদ্ভিদের বৃদ্ধির হার কম হয়। বাষ্পমোচন হ্রাসের জন্য জঙ্গল উদ্ভিদদের, জঙ্গল উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদগুলো জঙ্গলে জন্মায়, ঠিক আছে, জঙ্গল উদ্ভিদদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। ঠিক আছে, যেমন হচ্ছে ক্যাকটাসের তোমার, যেটা ওদের আত্মরক্ষায় সহায়তা করে। এছাড়া হচ্ছে জঙ্গল উদ্ভিদদের মূল অত্যন্ত সুগঠিত হয়। ক্যাকটাসের কাণ্ডের পাশে প্রচুর পরিমাণে মিউসিলেজ জাতীয়, এটা কিন্তু মনে রাখবে, এই মিউসিলেজটা খুব ইম্পর্টেন্ট, মিউসিলেজ জাতীয় পদার্থ থাকে যেটা কি জল ধারণে সাহায্য করে। ঠিক আছে, তো হলো এটা 3 নম্বরের একদম ঠিকঠাক উত্তর করে দেওয়া আছে। চলো পরের কোশ্চেন দেখো, এটা তাহলে হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। পটকাটা কিন্তু অনেকবার পড়ে যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য অনেকবার দেওয়া হয়েছে। দেখো রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব, এই যে কোশ্চেনটা, এর উত্তরটাও আমরা এখানে সুন্দর করে তৈরি করে দিয়েছি। রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব, এই দেখো রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা, একই উত্তর তোমাদের বইতেও আছে। এখানটা জাস্ট বা একটু ভালো করে পড়লেই হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, একদম ছোট করে করা আছে, লেখাটা অনেকটা বড়, মানে এটা লিখলে ছোটই হবে। ঠিক আছে, পটকার অভিযোজনগত তাহলে মেইন গুরুত্বগুলো কি কি দেখো। রুই মাছের পটকার 2টি প্রকোষ্ঠ যুক্ত হয়, একটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এছাড়াও কি হয়,
দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি ভাল্ব বা কপাটিকা থাকে, অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত, এটা খুব ইম্পর্টেন্ট, রেড গ্রন্থি, অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি বা লালা গ্রন্থি গ্যাস উৎপন্ন করে পটকা ফুলে যায়, ফলে মাছের অপেক্ষাকৃত ভার কমে যায় আর দেহ হালকা হয়ে যায়। তাহলে দেহ হালকা হলে কি হবে? জলের উপরে মাছ সহজেই ভেসে উঠতে পারবে। ঠিক আছে, আবার ভাল্ব খুলে গেলে কি হয়? এই যে আমরা আজ কি উত্তর করেছি, রেটিয়া মিরাবিলিয়া, যেটা কি করে হচ্ছে গ্যাস শোষণ করে। তাহলে এখানেও লেখা আছে দেখো, রেটিয়া মিরাবিলিয়া কি করে? গ্যাস শোষণ করে নেয়, ফলে পটকা আবার চুপসে যায়। তাহলে পটকা চুপসে গেলে কি হবে? মাছের আপেক্ষিক ভর আবার বেড়ে যাবে, ফলে মাছ জলের গভীরে প্রবেশ করে যেতে পারবে। ঠিক আছে, তাহলে পটকাটা চুপসে গেলে কি হবে? ওজনটা আবার বেড়ে গেল, তাহলে ওজন বেড়ে গেলে কি হবে? আবার জলের নিচে নেমে আসবে। তাহলে এইভাবে যে মাছ এই জলের বিভিন্ন স্তর চেঞ্জ করতে পারছে, সেটা কিসের জন্য পাচ্ছে? এই পটকাটার জন্য পাচ্ছে। ঠিক আছে, যেটা আমাদের আজকে শর্ট কোশ্চেনেও ছিল। এই যে মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী বা রক্ষাকারী অঙ্গের, প্লবতা রক্ষাকারী অঙ্গের নাম কি? উত্তর করলাম পটকা। সেটারই ডিটেলসটা এবার তোমাদের বড় করে চেয়েছে এবং পুরো কার্যপ্রণালী এটা এখানে সুন্দর করে লিখে দিয়েছে। তো তোমরা আশা করবো যে সবাই এটা ঠিকঠাক তৈরি করে নেবে, একদম এই অবধি উত্তর করে দেওয়া আছে। তো চলো পরের কোশ্চেন কি আছে দেখি। আচ্ছা, এর সঙ্গে আর একটা কোশ্চেন আছে, এটা আছে কি দেখো, বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহের কোন অঙ্গটি অবলুপ্ত হয়েছে? তো বাতাসে ওড়বার জন্য পায়রার দেহের কোন অঙ্গটা বর্তমানে ওদের অবলুপ্ত হয়ে গেছে বলো? সেটা হচ্ছে, আমরা এখানে পাশে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে পিত্তথলি। ঠিক আছে, পিত্তথলি। পায়রার দেহে যে পিত্তথলি, সেই পিত্তথলিটা কিন্তু আমাদের পিত্তথলি আছে, কিন্তু জানো তো পায়রার পিত্তথলি নেই। পায়রার পিত্তথলি কি হয়েছে? ওদের পিত্তথলিটা অবলুপ্ত হয়ে গেছে। কেন অবলুপ্ত হয়ে গেছে? যাতে ওরা কি করতে পারে? উড়তে পারে ভালোভাবে, ওদের ওড়ার প্রয়োজনে পিত্তথলিটা অবলুপ্ত হয়ে গেছে। তো তাহলে এটা হয়ে গেল 2 নম্বরটা। 3 নম্বর চলে এসো, জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও, একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো। তো আমি এখানে কিন্তু তোমাদের সব কোশ্চেনের ডিটেলসে দিয়ে দিয়েছি, নম্বর অনুযায়ী যতটা প্রয়োজন ততটাই খালি লিখবে। যেমন জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। দেখো, জীবাশ্ম, যার সংজ্ঞাটা লিখবে। জীবাশ্ম কাকে বলবো? বহু বছর ধরে মাটির নিচে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্যে থাকা পাললিক শিলাস্তরে অবস্থিত জীবদেহের সম্পূর্ণ বা আংশিক প্রস্তরীভুক্ত অবস্থা বা ছাপকে বলা হয় জীবাশ্ম বা ফসিল। ঠিক আছে, জীবাশ্ম থেকে কি কি জানতে পারা যায়? একটুখানি যদি সম্ভব হয় লিখে দেবে। জীবের উৎপত্তির সময়, জীবের ভৌগোলিক বিস্তার, গঠন, আকৃতি, সব জানতে পারা যায়। এবার জীবাশ্মের উদাহরণও এখানে দিয়ে দেওয়া আছে। উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ দেখো, টেরিডোস্পার্ম, তারপর তোমার ক্যালামাইটিস, এগুলো হচ্ছে উদ্ভিদের কাণ্ড, যেগুলো জীবাশ্ম থেকে জানতে পারা যায়। আর প্রাণীদের কোনটা? তোমার হচ্ছে অর্কিওপটেরিক্স, ঘোড়ার জীবাশ্ম হচ্ছে আমার ইওহিপ্পাস, হাতির জীবাশ্ম হচ্ছে ম্যামথ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হাতির জীবাশ্ম ম্যামথ আর ঘোড়ার জীবাশ্ম হচ্ছে ইওহিপ্পাস। তো এর সাথে একটা কোশ্চেন পড়েছিল, দেখো, একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো। এবার আমি শুধু জীবন্ত জীবাশ্মের নামটা তোমাদের বলিনি, তার সাথে কিন্তু এটাও বলে দিয়েছি বা দিয়ে দিয়েছি যে যদি তোমাদের কোশ্চেন পড়ে যে জীবন্ত জীবাশ্ম কাকে বলে, উদাহরণ দাও, তখন কি করবে? তাই জীবন্ত জীবাশ্ম কাকে বলে সেটাও আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো, জীবন্ত জীবাশ্ম যদি কাকে বলে পড়ে, তোমরা এখান থেকে এতটা অবধি সংজ্ঞাটা কিন্তু চট করে লিখে দেবে, দিয়ে দিলাম আমি। আর এর সাথে জীবন্ত জীবাশ্মের উদাহরণ যেটা এখানে পড়েছে, উদাহরণ চেয়েছে উদ্ভিদ না প্রাণী আলাদা করেনে, তাও আমি তোমাদের উদ্ভিদ প্রাণী আলাদা করেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, যদি এখন বাই চান্স বলা যায় না, বলে দেয় যে একটি জীবন্ত উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ দাও, তখন তো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, যদিও এতটা শক্ত করে বলবে না, তবু জেনে রাখা ভালো। দেখো, জীবন্ত জীবাশ্মের উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ, অর্থাৎ জীবন্ত জীবাশ্মের উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ কি কি হবে দেখো। ইকুইজিটাম হচ্ছে ফার্নের জীবাশ্ম। ঠিক আছে, তারপর হচ্ছে গিঙ্কগো বাইলোবা, এটা হচ্ছে ব্যক্তজীবীদের। তারপর হচ্ছে নিটাম, এটাও ব্যক্তজীবীদের। আর হচ্ছে ট্রাপা, এটা গুপ্তবীজীদের। আর প্রাণীদের জীবান্ত জীবাশ্ম কি ভাবে দেখো, এটা যেটা সব থেকে বেশি তোমাদের মনে রাখতে পারবে বা সবাই লেখে, সেটা হচ্ছে হংসচঞ্চুটা, সেটা হচ্ছে প্লাটিপাস বা হংসচঞ্চু, এটা তোমাদের বইতেও আছে। এছাড়া আছে তোমার লিউমাস বা রাজ ক্যাকড়া, এছাড়া হচ্ছে স্ফেনোডন বা টুয়াটারা, এছাড়া আছে পেরিপেটাস। ঠিক আছে, এতগুলো উদাহরণ দেওয়া আছে, তোমাকে জাস্ট খালি একটা চেয়েছিল, এই একটা উদাহরণ চেয়েছিল। ঠিক আছে, একটা চেয়েছিল খালি।
একটা চেয়ে ছিল খালি। ঠিক আছে, তো তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা 3 নম্বরটা হয়ে গেল। এবার 4-এ চলে এসো, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে 3টি পার্থক্য লেখো। কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লেখা হবে বলে দেওয়া থাকে না, তোমার মনের মতো যে কোনো 3টি বিষয়ের উপর লিখতে পারো, কিন্তু আমি একবারে বিষয় দিয়েই সুন্দর করে পার্থক্য দিয়ে দিয়েছি। তো চলে আসি পরের পাতায়, দেখো এই যে সমসংস্থ অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য দিয়ে আছে, প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে পার্থক্য দিয়ে আছে, দেখো। আচ্ছা, এই উদাহরণটা কিন্তু আবারও বলছি, এটা পার্থক্যের মধ্যে পড়ে না, কিন্তু পার্থক্যের নিচে অবশ্যই উদাহরণ একটু দিয়ে দিতে হয়, তাহলে পুরো মার্কস পাবে। ঠিক আছে, তাহলে পুরো মার্কস পাবে। দেখো, প্রথমে প্রকৃতি দেবে, বহিরাকৃতি, এগুলো মানে পরপর এইভাবেই দিতে হবে, তার কোনো মানে নেই, তোমার যে পয়েন্টগুলো মনে থাকবে সেই পয়েন্টগুলি দেবে, কিন্তু 3 নম্বরে দিয়েছে 3টে অবশ্যই লিখতে হবে, আর সাথে একটা উদাহরণ দিয়ে দিতে হবে। তো তোমরা ভালো করে এটা পার্থক্যটা কিন্তু পড়ে তৈরি করে নেবে, আমি আর বলছি না, তাহলে সবগুলো এরম বলতে গেলে বড় কোশ্চেনগুলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বুঝতে পেরেছো? ফোনে অসুবিধা হবে দেখতে, অনেক নেট লাগবে, সেই জন্য আমি যতটা পারছি ছোট করছি। এই আরে আমি তোমাকে তো পিডিএফটা দিয়ে দেবো, আর তুমি তো ভিডিওটা দেখলে জানতে পারবে কোন কোশ্চেনের কোন উত্তরটা পিডিএফ এ আছে, সেটা কিন্তু আর ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, সেই জন্য কিন্তু তোমাকে ভিডিওটা দেখতেই হবে, আর এইটা তো আমি দিয়ে দেবো পিডিএফটা, কোনো চিন্তা নেই। তারপরে আবারও বলছি, কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই আমায় বলবে। দেখো, তোমার 3 তারিখ থেকে টেস্ট পরীক্ষা, খুব ভালো করে পড়ো, এখনো অনেকের দেখছি পড়ায় মন বসছে না ক্লাসে, তো যত তাড়াতাড়ি বসে ততই ভালো, মঙ্গল, তোমাদের মঙ্গল, আমার কিছু না। ঠিক আছে, সমসমস্ত সমবৃত্তি অঙ্গের পার্থক্য, এটা হয়ে গেল। পরের কোশ্চেন চলে আসবে, একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির ব্যাখ্যা করো। ডারউইনের আমরা সবাই জানি প্রাকৃতিক নির্বাচনবাদ একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেটা ডারউইন তত্ত্বের মূল স্তম্ভ, সেই তত্ত্বের ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা এখানে দিয়ে দিয়েছি, দেখো ডারউইন প্রস্তাবিত তোমার হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের ব্যাখ্যা সুন্দরভাবে দিয়ে দিয়েছি এই দুটো পেজে। প্রথমে লিখতে হবে প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে। ডারউইন প্রস্তাবিত জীবের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, যে প্রাকৃতিক প্রক্রিয়ায়, এখান থেকে লিখবে, ঠিক আছে, এখান থেকে লিখবে, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা প্রকরণযুক্ত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে প্রকৃতির আনুকূল্য লাভ করে এবং অধিক হারে বংশবিস্তার করে প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচনবাদ। একবার সুন্দর করে এই যে কথাটা তো বলে দিলি হলো না, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে, একদম সুন্দর করে তোমাকে এখান থেকে ডারউইনের মতে পৃথিবীতে প্রাকৃতিক নির্বাচনবাদ পদ্ধতি দ্বারা আধুনিক যে জিরাফের উদাহরণ দিয়ে এখানে সুন্দর করে লেখা আছে, আধুনিক যে লম্বা গলাযুক্ত জিরাফ, এটা তোমাদের বইতেও আছে, ওখান থেকেও করতে পারো, এখানেও সুন্দর করে দেওয়া আছে উদাহরণ দিয়ে, কিন্তু তোমরা অবশ্যই এটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের হলো। এবার 6টা চলে এসো, 6টা কি আছে, বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তির মতবাদের সাপেক্ষে কাজ করে, এটাও তোমাদের বইতে আছে। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে কাজ করে, হৃৎপিণ্ড আমরা প্রথমে যখন পড়বে আস্তে আস্তে আমাদের আগে যে প্রাণীগুলো ছিল তাদের হৃৎপিণ্ড একটাই ছিল, সেখান থেকে পরে আমরা কি দেখেছি, তোমার হচ্ছে হৃৎপিণ্ডের দুটো ভাগ এসছে, একটা অলিন্দ একটা নিলয়। তারপরে একটু উন্নত প্রাণীদের কি এসছে, অলিন্দের ভাগ এসছে, আবার নিলয়ের ভাগ এসছে, আবার শেষকালে দেখতে পাই সরীসৃপদের, সেটা হচ্ছে অলিন্দ দুটো ভাগে বিভক্ত, আর নিলয়ের মধ্যে বোধহয় একটা ওই একটা রেখা বোঝা যেত, ভাগ ছিল না, একটা রেখা বোঝা যেত, সেটা ছিল। আর একদম উন্নত হচ্ছে আমরা মানুষ বা যে কোনো স্তন্যপায়ী প্রাণী, এরা হচ্ছে সব থেকে উন্নত। আমাদের হৃৎপিণ্ডে বা যে কোনো স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের কিন্তু 4টি প্রকোষ্ঠ, অর্থাৎ 2টি অলিন্দ আর 2টো নিলয় কিন্তু একদম সুন্দরভাবে বোঝা যায়। তাহলে এই যে হৃৎপিণ্ডটা আস্তে আস্তে কি হয়েছে, নিশ্চয়ই উন্নত হয়েছে, প্রত্যেকটা ভাগ স্পষ্ট হয়েছে। তাহলে এর থেকে কি বোঝা যায়, যে এটা অভিব্যক্তির সাপেক্ষে কিন্তু একটা বিরাট প্রমাণ হিসেবে কাজ করে। তো দেখো এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে অভিব্যক্তি মতবাদের সপক্ষে হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থানের ভূমিকা। প্রথমে দেখো মাছের হৃৎপিণ্ড, এটা তোমাদের বইতেও আছে, একটাই অলিন্দ আর একটাই নিলয়,
আচ্ছা, উচ্চতর শ্রেণীর হৃৎপিণ্ড দুটি অলিন্দ আর একটি নিলয়, যেটা বললাম দুটো অলিন্দ আর একটি নিলয়, আর নিলয়ের আর একটা নিলয়। আর সরীসৃপের কি, ওদেরও দুটো অলিন্দ একটা নিলয়, কিন্তু নিলয়টা এই যে এখানটা দেখো, নিলয়টা আংশিকভাবে বিভক্ত নিলয় দ্বারা গঠিত, মানে একটা ওদের মাঝখানে একটা হালকা, এটা বোঝা যায় যে নিলয়টা মাঝে একটা কিছু আংশিকভাবে আলাদা করার জন্য স্তর আছে, কিন্তু নিলয়টা আলাদা নয়, ওই একই। আর পক্ষী বা স্তন্যপ্রায়ী যারা একদম আমরা উন্নত প্রাণী, এদের দেখো দুটি অলিন্দ আর দুটি নিলয়, একদম সুস্পষ্ট ভাবে বোঝা যায়। ঠিক আছে, তাহলে সুতরাং এর থেকে কি বোঝা যায়, উপরিক্ত আলোচনা থেকে আমরা কি প্রমাণ পাচ্ছি, যে মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী, পক্ষী আস্তে আস্তে কি হচ্ছে, এই তোমার হচ্ছে মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীর কি হচ্ছে, হৃৎপিণ্ডটা আস্তে আস্তে উন্নত হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, সরল থেকে ক্রমশ জটিল বা উন্নত বৈশিষ্ট্যযুক্ত হচ্ছে, যা অভিব্যক্তির সপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো, এটা তাহলে হলো, এর সঙ্গে আর কিছু কোশ্চেনও ছিল না। এবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, খুব সহজ কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে লিখতে পারবে না, আর এখন মাধ্যমিকে কিন্তু এই ধরনের কোশ্চেনই দিচ্ছে, যে তোমার বিষয়টা সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার আছে নাকি ওরা দেখতে চাইছে। কি দিয়েছে দেখো, বলছে বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, মানে এমন একটা জঙ্গল আছে যেটা বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু হরিণ প্রচুর আছে। তাই এমন একটা জঙ্গলে কি করা হলো, বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখার জন্য এমন একটা জঙ্গলে অন্য একটা অভয়ারণ্য থেকে বাঘ কিছু এনে ছেড়ে দেওয়া হলো। তাহলে এবার তোমরা জানতে চাইছে, এই যে নতুন বাঘগুলোকে ওই অভয়ারণ্যে বা জঙ্গলে এনে ছাড়া হলো, সেই নতুন বাঘগুলোকে বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের কি কি জীবন সংগ্রাম করতে হবে, ওই বাঘগুলোকে কি কি জীবন সংগ্রাম করতে হবে। তাহলে এইটা লিখতে গেলে তোমাকে কি জানতে হবে, ডারউইনের মতবাদ জানতে হবে। ডারউইন কি বলেছিল, যে যোগ্যতমেরই কেবলমাত্র উদ্বর্তন হবে, তারপর আন্তঃপ্রজাতি সংগ্রাম করতে হবে, তোমাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম করতে হবে, তবে তুমি ওই পরিবেশে টিকে থাকতে পারবে, তাই তো। তাহলে সেইটা যদি তুমি জানো, যে ডারউইনের এখানটা যদি পড়া থাকে, ওখানের কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, যে আসলে উনি কি বলতে চেয়েছেন, বা উদাহরণগুলো সমেত যদি ভালো করে পড়ো, এটা অনায়াসেই লিখতে পারবে। তো দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি এর উত্তর। আচ্ছা, এই হৃৎপিণ্ডের এতটা লিখলেও হবে, আর তুমি আলাদা করে নাহলে সিদ্ধান্ত বলে একটা পয়েন্ট করেও কিন্তু এটা ভালো করে লিখতে পারো। তবে যদি দেখো খুব বড় হয়ে যাচ্ছে, 3 নম্বর তো পাবে, খালি এই পাতাটা লিখলেই হবে, ঠিক আছে, এই এতটা লিখলেই হবে, ঠিক আছে, এইটা না লিখলেও হবে। এবার যদি 5 নম্বরের দিয়ে দেয়, যদি 5 নম্বরের কোশ্চেন দিয়ে দেয়, তাহলে কিন্তু এই একদম এইখান থেকে তোমাকে এই একদম এই সিদ্ধান্ত এই ছকটা পর্যন্ত করে এতটা লিখতে হবে, ঠিক আছে, যদি 5 নম্বরে দেয়। আর যদি 3 দেয়, যদি 3 নম্বরের জন্য দেয়, যেমন এখানে পড়েছে, তাহলে এই পাতাটাই ঠিক আছে, ঠিক আছে, তখন এই পাতাটা লিখতে হবে না। আর যদি 5 নম্বরে দেয়, এই দুটো পাতায় লিখবে। তো চলো, চলে আসি বাঘের কোশ্চেনটায়। এই দেখো, তাহলে বেঁচে থাকতে গেলে বাঘগুলোকে কি করতে হবে, তাহলে বেঁচে থাকতে গেলে ওই যে নতুন যে বাঘগুলোকে ছেড়েছে, তাদের বিভিন্ন জীবন সংগ্রামে লিপ্ত হতে হবে। কোন কোন জীবন সংগ্রামে লিপ্ত হতে হবে, প্রথম লিপ্ত হতে হবে অন্তঃপ্রজাতি সংগ্রামে, অর্থাৎ যেহেতু ওই জঙ্গলে কয়েকটি বাঘ ছাড়া হয়েছে, তাই খাদ্য বাসস্থানের সন্ধানের জন্য, প্রজননের সঙ্গী খোঁজার জন্য বাঘগুলিকে নিজেদের মধ্যে সংগ্রামে লিপ্ত হতে হবে। বা আগে থেকে যে কয়েকটা বাঘ তো বেঁচে ছিল, তার উপরে তো এগুলোকে ছাড়া হয়েছে, তাদের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে, নাহলে তারা তো চাইবে না যে আমার খাবারগুলো ইয়েতে দিয়ে দেবো। মানে তোমার স্কুলে ক্লাসে যদি হঠাৎ করে নতুন কেউ আসে, এসে বলে যে থাকতে চায়, তুমি হঠাৎ করে সহজেই কি তাকে জায়গা ছেড়ে দেবে? বা তোমার বাড়িতে যদি হঠাৎ করে কিছু জন এসে বলে আমি থাকবো, বা তোমাকে তারা সেখানে থাকবে, তুমি হঠাৎ করে কি তাকে বাড়ি ছেড়ে দেবে? না, এটা ছাড়তে যায় না, তো সহজে কেউ ছাড়বে না, মানে নিজের জায়গা কেউ সহজে ছাড়ে না, জায়গা তৈরি করে নিতে হবে, ঠিক আছে। 2 নম্বর কি, আন্তঃপ্রজাতি সংগ্রাম করতে হবে, অর্থাৎ বাঘগুলো আসার পর ওই জঙ্গলে যে অন্যান্য মাংসাশী প্রাণীরা আছে, তাদের সঙ্গে বাসস্থানের আর খাদ্যের জন্য কিন্তু সংগ্রাম করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আন্তঃপ্রজাতি, অর্থাৎ নিজের প্রজাতি ছাড়া তোমার হচ্ছে যে বাকি যে প্রজাতিগুলো আছে, ধরো সেই বনেতে সিংহ আছে, তারাও মাংসাশী, হায়না আছে, নেগড়ে আছে, সবাই মাংসাশী, তাদের সাথেও কিন্তু ওদেরকে সংগ্রাম করতে হবে, হয়ে নিজের খাবারটা ওদের থেকে ছিনিয়ে নিতে হবে, তবে টিকতে পারবে, নাহলে তো না খেতে পেয়ে মরে যাবে।
ঠিক আছে। তাই এবার হচ্ছে আন্তঃপ্রজাতি, এটা প্রথমটা হলো অন্তঃপ্রজাতি, অর্থাৎ বাঘ নিজের প্রজাতির সাথে তাকে সংগ্রাম করতে হবে। তারপরে অন্তঃপ্রজাতি সংগ্রাম করতে হবে, অর্থাৎ অন্যান্য প্রজাতিগুলোর সাথে সংগ্রাম করতে হবে। আর লাস্ট এটা হচ্ছে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হবে, অর্থাৎ ভিন্ন অভয়ারণ্য থেকে আনা হয়েছে, তাহলে সে যে অভয়ারণ্যের পরিবেশে ছিল সেই পরিবেশ আর এখানের পরিবেশ এক নাও হতে পারে, তার প্রতিকূল পরিবেশ নিশ্চয়ই হবে। তোমাকে যদি হঠাৎ করে তোমার বাড়ি চেঞ্জ করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, যদি বলা দার্জিলিং এ থাকো তুমি এখানে যে পরিবেশে থাকতো দার্জিলিং এর পরিবেশ সম্পূর্ণ আলাদা, দার্জিলিং অত্যন্ত ঠান্ডা, তোমাকে তাহলে নতুন পরিবেশে যে মানিয়ে নিতে সময় লাগবে, আর মানিয়ে নিতে গেলে তোমাকে তাহলে ওই ঠান্ডা পরিবেশেই সংগ্রাম করে থাকতে হবে, মানে লড়ে বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে, ওই ঠান্ডাটাকে মানিয়ে নিতে হবে। তো কিন্তু তাদেরও এই কাজটাই করতে হবে, অর্থাৎ এই যে তারা যে নতুন পরিবেশে এসছে এই প্রতিকূল পরিবেশটা তাদেরকে কিন্তু জয় করতে হবে, অর্থাৎ পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে তাদের বেঁচে থাকতে হবে। ঠিক আছে, তো এখানে অবধি সুন্দর করে 3টে পয়েন্ট করে লিখে দেওয়া আছে উত্তরটা। তো আশা করি বোঝাতে পেরেছি। এর পরেরটা দেখো 3 নম্বরের বড় কোশ্চেনে চলে এসো। আচ্ছা এর সঙ্গে আর একটা শর্ট কোশ্চেন ছিল, ল্যামার্কের মতবাদের একটি সীমাবদ্ধতা, এটা তোমাদের বইতেও আছে, তোমরা জানো ল্যামার্কের মতবাদের সীমাবদ্ধতা। ওই যে উনি বলেছিলেন যে ওই তোমার হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্রে যে উনি বলেছিলেন যে জিরাফের গলাটা এই পাতা খেতে গিয়ে লম্বা হয়ে গেছে, ওটা কিন্তু নয়, ওটা পরে কিন্তু অন্যান্য বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন যে এই মতবাদটা কিন্তু মেলে না। ল্যামার্কের এছাড়াও আরো কিছু সীমাবদ্ধতা আছে, আমি এখানে দিয়ে দিয়েছি। ল্যামার্কের মতবাদের ত্রুটি, দেখো ল্যামার্কের কিন্তু ওই যে যেটা বললাম ওটাই লেখা আছে, দেখো ওই যে উনি বলেছিলেন যে অঙ্গের অধিক ব্যবহারের ফলে অঙ্গের বৃদ্ধি ঘটে, এই যে অঙ্গের অধিক ব্যবহারের ফলে অঙ্গের বৃদ্ধি ঘটে। ওই যে বলেছিলেন জিরাফ গলা উঁচু করে পাতা খেতে খেতে গলাটা লম্বা হয়ে গেছে, সেটা কিন্তু হয়নি। তো এটা পরে কিন্তু কার কি করে প্রমাণ হলো, এই যে আমাদের পরিচিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ওনার এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা কে ভুল প্রমাণ করলেন, বিজ্ঞানী তোমার হচ্ছে হোয়াইটসম্যান, তার হচ্ছে জার্ম প্লাজম তত্ত্বের পরীক্ষার দ্বারা প্রমাণ করে দিয়েছিলেন। যে বিজ্ঞানী হোয়াইটসম্যানের ছবি এখানে আছে, তোমরা একবার পড়তে পড়তে ভদ্রলোককে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা তাই কি করেছিলেন ইনি বিজ্ঞানী হোয়াইটসম্যান কি করেছিলেন, উনি তোমাদের বইতে এটা আছে 22 জনু ধরে ইঁদুরের পরপর লেজ কেটে দিতেন, খালি দিয়ে পরীক্ষা করছিলেন। উনি দেখলেন তারপরেও কি হচ্ছে, যে লেজবিহীন ইঁদুর আর জন্মাচ্ছে না, মানে উনি 22 জনু ধরে ইঁদুরের লেজ কেটেই যাচ্ছেন, কিন্তু ল্যামার্কের তত্ত্ব অনুসারে তাহলে কি হওয়ার কথা ছিল, ওই লেজবিহীন ইঁদুর হতে হতে লেজবিহীন ইঁদুরই হতে পারতো, কিন্তু উনি দেখলেন যে উনি 22 জনু ধরে লেজ কেটে যাচ্ছেন, কিন্তু তারপরেও কি হচ্ছে, যে নতুন ইঁদুর জন্মাচ্ছে তারা লেজ নিয়েই জন্মাচ্ছে, লেজ ছাড়া জন্মাচ্ছে না। ঠিক আছে, তো ওই জন্য উনি প্রথম, মানে অনেকেই করেছেন, তার সঙ্গে উনি এই জার্ম প্লাজম তত্ত্বের পরীক্ষাটার মাধ্যমে আরো জোর দিয়ে প্রমাণ করেছিলেন যে ল্যামার্কের এই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটা কিন্তু এটা সবসময় মেলে না, বা এটা সম্পূর্ণভাবে ঠিক নয়। ঠিক আছে, তো এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, এটা 1 নম্বরে পড়েছে, এতটা লিখতে হবে না, খালি এই শর্ট করে এইটুকুটা লিখে দিলেই হবে। এখানে যেহেতু 1 নম্বর আছে, তো চলো এটা হয়ে গেল। তাহলে 3 নম্বরের এবার বড় কোশ্চেনে চলে এসো। দেখো, আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা দেখো 3 নম্বরের বড় কোশ্চেন কি বলছে, সংক্ষেপে মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক ভ্রূণতত্ত্বের আলোচনা কিভাবে জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ হিসেবে ভূমিকা পালন করে তা উল্লেখ করো। অথবা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এইভাবে দিতে পারে যে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে, এটা ব্যাখ্যা করো। ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে, এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের এটা কি করতে হবে, ওই যে আমি তোমাকে বললাম যে একটু আগে আমরা এই কোশ্চেনটা পড়লাম, যে এই যে কোথা গেল, না এই যে মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ করে, প্রমাণ বহন করে। আর আরেকটা ওখানেই ছিল একই কাছে, সেটা হচ্ছে ভ্রূণতত্ত্ব কিভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয়। আর আমি তোমাকে বললাম যে
এটা 3 নম্বর পড়েছিল বলে বললাম খালি এক পাতা লিখবে, কিন্তু এটাও কিন্তু 5 নম্বরে পড়তে পারে তুলনামূলক অঙ্গ সংস্থানটা। আর এখানে আমাদের কোশ্চেনে 5 নম্বরে তার বদলে কোনটা দেওয়া আছে, ভ্রূণ তত্ত্বটা। আবার ভ্রূণ তত্ত্বটা 3 নম্বরেরও পড়তে পারে, ঠিক আছে। তো দু রকম ভাবে আমি তোমাদের এখানে উত্তরটা দিয়ে দিয়েছি। জৈব অভিব্যক্তির সপক্ষে ভ্রূণ তত্ত্বের প্রমাণ সুন্দর করে দেওয়া আছে। আগে লিখতে হবে, 5 নম্বরে পড়েছে, একটু গুছিয়ে ভালো করে লিখতে হবে। আগে লিখতে হবে ভ্রূণ তত্ত্ব কাকে বলে। উন্নত প্রাণীদের ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুটনের মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হওয়ার ঘটনাবলীকে বলা হয় ভ্রূণ তত্ত্ব, ঠিক আছে। বিজ্ঞানী ভন বেয়ার ভ্রূণ তত্ত্ব নিয়ে গবেষণা করেন। এখানটা সুন্দর করে আমাদের ভ্রূণ তত্ত্বের প্রমাণগুলো লেখা আছে। প্রথমে আছে আমাদের যে কোনো বহুকোষী মেরুদণ্ডী প্রাণীদের কথা, তারপর মাছ বা স্যালামান্ডার, কচ্ছপের কথা, এবং শেষে একদম সুন্দর করে সিদ্ধান্ত লেখা আছে। যেমন হৃৎপিণ্ডটার লাস্টের পাতাটায় সিদ্ধান্ত লেখা ছিল, যেটা আমি বললাম যে 5 নম্বরে না পড়লে সিদ্ধান্তটা আমি গুছিয়ে লেখার দরকার নেই। আর এটা যদি 3 নম্বরে পড়ে সিদ্ধান্তটা লিখবে অল্প করে লিখবে, এত বড় করতে হবে না। আর এরপরে মন্তব্যটাও তোমাদেরকে লিখতে হবে। এই দেখো এইখানেই আমাদের একটা শর্ট কোশ্চেন ছিল, এই যে আমি উত্তর করলাম আমাদের এই শর্ট কোশ্চেনটা। এই যে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব, এই যে লিখলাম রিক্যাপিচুলেশন তত্ত্ব। এই দেখো এখানে দিয়ে আছে, দেখতে পাচ্ছ যে জার্মান বিজ্ঞানী হেকেল এই ঘটনাকে কি বলেছিলেন, রিক্যাপিচুলেশন তত্ত্ব। এটা তোমাদের বইতেও আছে আশা করি। রিক্যাপিচুলেশন তত্ত্ব বা রিক্যাপিচুলেশন তত্ত্বটা কি বলা হয়, এটা কি, এটারই বাংলা মানে হচ্ছে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে, ঠিক আছে। এটা বোধহয় অঙ্কিতা বা কেউ দিয়েছিল আমাকে বোধহয়, তখন আমি এটা করে দিয়েছিলাম, ঠিক আছে। তো ওই কোশ্চেনটাই দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা আশা করি নোটটা থেকে তৈরি করে নেবে ভালো করে, তোমাদের বইতেও আছে। তো চলো পরেরটা কি আছে, তাহলে এইটা হয়ে গেল। পরেরটা কি আছে দেখো, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা হিসেবে মিলার আর উডের পরীক্ষাটি বর্ণনা করো। মিলার উডের পরীক্ষা তোমাদের বইতে আছে, একদম প্রথমেই দেখবে আছে যেখানে কোয়াসার্পের মাইক্রোস্ফিয়ার নিয়ে কথা বলা আছে, তারপরেই আছে। তো এখানে আমি দিয়েও দিয়েছি জীবনের রাসায়নিক উৎপত্তিতে মিলার আর উডের পরীক্ষা। এটা পরীক্ষাটা 5 নম্বরে পড়েছে, মানে তোমাকে একদম সুন্দরভাবে পুরো পরীক্ষাটাই কিন্তু গুছিয়ে লিখতে হবে। যেমন তোমরা কেমিস্ট্রির পরীক্ষা বিভিন্ন লেখো, আগে পরীক্ষায় কি কি লাগে লেখো, মানে এই যে পরীক্ষার যন্ত্রপাতি কি কি লাগে লেখো, তারপরেতে পরীক্ষা পদ্ধতি লিখতে হয়, তারপর সিদ্ধান্তে আমরা কি এলাম পরীক্ষা থেকে, কি পর্যবেক্ষণ করলাম লিখতে হয়, এবং লাস্টে লিখতে হয় সিদ্ধান্ত। পর্যবেক্ষণ মানে আমরা পরীক্ষায় কি কি দেখতে পেলাম, আর সেই দেখার উপর থেকে আমরা কি কি সিদ্ধান্ত আসতে পেলাম, সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত লিখতে হয়। ঠিক যেমন তোমার হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বা তোমার হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে যে সেই অ্যামোনিয়া বা ওই জায়গাগুলোর যে জীবজন্তুর বিভিন্ন পরীক্ষাগুলো পড়লে যেমন আমাদের এরকম সুন্দর করে কি কি যন্ত্রপাতি লাগে আগে লিখতে হয়, তারপর পরীক্ষা পদ্ধতিটা লিখতে হয়, তারপর পর্যবেক্ষণ এবং লাস্টে সিদ্ধান্ত লিখতে হয়। সেরকম সুন্দরভাবে মিলার আর উডের পরীক্ষাটাও লিখতে হবে, একদম সুন্দরভাবে পয়েন্ট করে করে কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি যে পরীক্ষা যন্ত্রটা আগে মিলার আর উডের পরীক্ষা সম্বন্ধে 2 লাইন লিখতে হবে, তারপর পরীক্ষা পদ্ধতিটা লিখবে, মানে কি পদ্ধতিতে পরীক্ষা করা হলো, তারপর হচ্ছে পর্যবেক্ষণ লিখবে, আর শেষকালে লিখতে হবে সিদ্ধান্তটা। একদম 5 নম্বরের জন্য উপযুক্ত পরিমাণে লিখে দিয়ে তৈরি করে একদম আমি তোমাদের রেডি করে দিয়েছি, খালি তোমাদের কাজ হচ্ছে পড়ে নেওয়া। সব করে দিচ্ছি আমি, খালি একটু পড়ো তাহলেই হবে, ঠিক আছে। তাহলে এটা হলো দ্বিতীয়টা। আর এবার একটাই কোশ্চেন, লাস্ট কোশ্চেন যেটা বাকি আছে, অভিযোজন বলতে কি বোঝো, অভিযোজনের বৈশিষ্ট্য বা গুরুত্বগুলি লেখো, ঠিক আছে। তো দেখো অভিযোজন কাকে বলে আর অভিযোজনের গুরুত্ব, এটাও সুন্দর করে দিয়ে দিয়েছি। অভিযোজন তাহলে কাকে বলে, কোনো নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকা, অস্তিত্ব রক্ষা এবং বংশ বিস্তারের জন্য পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের গঠনগত শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের জন্য স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়, অভিযোজন। অভিযোজন কিন্তু মনে রাখবে এটা হচ্ছে স্থায়ী পরিবর্তন, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না, এটা বলা হয় অভিযোজন। এবারে অভিযোজনের গুরুত্বগুলো কি কি, প্রথম হচ্ছে পরিবর্তনশীল পরিবেশে জিনের অস্তিত্ব রক্ষা, পরিবর্তনশীল পরিবেশে জিনের অস্তিত্ব, এটা জীবের নয় কিন্তু, হ্যাঁ জীব লিখে দিয়ে না জানো, এটা এই সরি এটা হচ্ছে তোমার জীব, ওই লাইনটা কেটে গেছে, আমি জিন দেখছি। পরিবর্তনশীল পরিবেশে জীবের অস্তিত্ব রক্ষা,
এরপর হচ্ছে তোমার হচ্ছে আত্মরক্ষা, অর্থাৎ তোমার বর্ণগ্রহ, অনুকূলাকৃতি, এই সমস্ত অভিযোজনকে আত্মরক্ষায় সাহায্য করে। এছাড়া তোমার হচ্ছে অনুকূল প্রকরণ সৃষ্টি, এরপর হচ্ছে অভিব্যক্তি ও নতুন প্রজাতির সৃষ্টি, এবং লাস্ট হচ্ছে জীব বৈচিত্র্য। ঠিক আছে, তো এখানে এই যে ছোট ছোট করে 5টা লেখা আছে, তোমাকে 5 নম্বর পড়েছে, 5টা পয়েন্টই লিখে যেতে পারলে ভালো হয়, এবং চেষ্টা করবে লিখতে, যেহেতু 5 নম্বরে দিয়েছে। তাহলে অভিযোজন বলতে কি বোঝা, তার সাথে অভিযোজনের গুরুত্বগুলো, এই যে অভিযোজন কাকে বলেও লিখে দিয়ে আছে, আর তার সাথে এই অভিযোজনের গুরুত্বগুলো একদম সুন্দর করে পয়েন্ট করে তোমাদের কিন্তু দেওয়া আছে। তো আশা করবো তোমরা তৈরি করে নেবে এটা ভালো করে পড়ে। তো আমাদের দেখো অল কমপ্লিট হয়ে গেল এই পর্যন্ত, পুরো কোশ্চেনই করিয়ে দিলাম, অল শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন সব করিয়ে দিয়েছি, উত্তর পাশে লিখে দিয়েছি। এরপরেও যদি তোমাদের হয়, কোনো কোশ্চেনের সমস্যা হয়, তোমরা কিন্তু অবশ্যই বলবে। এছাড়াও কিন্তু বলে রাখি যে 2026 ব্যাচের জন্য, মানে পরের বছরের জন্য আমাদের কোচিং সেন্টারে কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের চেনা জানা ভাই বোন, তোমরা তো মাধ্যমিক দিয়ে 11-এ উঠে যাবে, তোমাদের ভাই বোন বা চেনা জানা কেউ যদি বিজ্ঞান বিভাগের কোনো টিউশন বা কোচিং এর খোঁজ করে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কোচিং সেন্টারের কথা তাদেরকে বলতে পারো। ঠিক আছে, যে তোমাদের চেনা জানা কেউ থাকলে কিন্তু অবশ্যই তাকে আমাদের কোচিং সেন্টারের কথা বলতে পারো। এখানে কিন্তু সিবিএসসি পড়ানো হয় না, খালি বেঙ্গল বোর্ড পড়ানো হয়, তোমরা জানো। ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি, ঠিক আছে, শুধু 5 থেকে 10 পর্যন্ত বেঙ্গল বোর্ডের সায়েন্স গ্রুপ, অর্থাৎ তোমার বিজ্ঞান আর অঙ্ক। ঠিক আছে, তো চেনা জানা থাকলে কিন্তু অবশ্যই বলো তাদেরকে এখানে আসার জন্য। ঠিক আছে, তো শেষ করলাম আজকের ক্লাস। তোমাদেরকে আমি এই নোটটা দিয়ে দেবো সম্পূর্ণ, আর কোশ্চেনটা আগেই দেওয়া হয়েছে, তোমরা এই ভিডিওটা দেখে থেকে কিন্তু এবার এই যে উত্তরগুলো, অর্থাৎ যেগুলো আমি সবুজ কালিতে করেছি, সেগুলো কিন্তু লিখে নেবে। ঠিক আছে, চলো, ঠিক আছে, শেষ করলাম আজকে ক্লাস। গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শুভরাত্রি।